আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন গত কদিন ধরে আমার মনের মধ্যেও ভাসছে এবং অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছেন, এবং এই জিজ্ঞাসা করার কিছু কারণও আছে। কারণটা হলো, আমি কিন্তু বিভিন্ন সময় যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, তারা যদি ভালো কিছু কাজ করে আমি তার প্রশংসা করি। আমি বলি এটা একটা ভালো কাজ হয়েছে। আমার এই প্রশংসাকে অনেকে বলে যে তুমি মানে যে কোনো দল ভালো করুক তারই প্রশংসা করতে হবে কেন, তুমি কি তার রাজনীতিটা দেখবে না? হ্যাঁ, আমরা রাজনীতি সবারই দেখি, কিন্তু সমস্যাটা কি জানেন? রাজনীতি অনুযায়ী কি দলগুলি চলে? মানে বিএনপির একটা রাজনৈতিক আদর্শ আছে, আওয়ামী লীগের একটা রাজনৈতিক আদর্শ আছে, জামায়াতে ইসলামের একটা রাজনৈতিক আদর্শ আছে, এনসিপির একটা রাজনৈতিক আদর্শ আছে। মানে কাগজে কলমে তো একটা আদর্শের কথা বলা আছে, গঠনতন্ত্র আছে, কিন্তু সেটা মেনে কি সবাই চলে? চলে না। মানে বেশিরভাগ সময়ই চলে না। যখন চলে, যখন ভালো কিছু হয় সেখানে পাই, সেটাকে বলতে হবে এ কারণে, তাহলে মানুষ বিচার করতে পারবে যে না, সব দলই একদম খারাপ না, আবার সব দলই একদম ভালো না, ভালো মন্দ মিলেই দলগুলো। যাই হোক, এত বড় ভূমিকার দরকার নাই, আপনাদেরকে বিরক্ত করব না। দুদিন আগে আমার ছোট ভাই আমাকে একটা মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, এবং তার সঙ্গে কয়েকটা আপনার নিউজের ক্লিপ পাঠিয়েছে, এবং তারপরে সে কমেন্ট করেছে যে জামাতের আসলে হলোটা কি, তারা কি মানে এলোমেলো হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, এই ধরনের একটা কথা। আমার হুবহু মনে নেই, মোটামুটি এই ধরনের কথা। তো আমি আসলে ওই ক্লিপগুলো খুললাম, এবং তারপর আমারও মনে হলো জিনিসটা যে আসলে জামাতের হলোটা কি। এটা এই কারণে বলছি, দেখেন গত কয়েকদিনে, গত 2 মাসের কথা ধরেন, গত জুন জুলাই, মানে এত এত ঘটনা আমরা দেখেছি যে নানা ধরনের অপকর্ম, যৌন অপকর্ম, প্রতারণা, এবং নানা ধরনের মানে ঘটনা। আমি একটা ঘটনার কথা বরং বলি। একটা ঘটনা তো খুবই আলোচনা হয়েছে, আপনারা জানেন, এটাও এই মাসে মাঝামাঝির সময়ে, যে সাতক্ষীরার একজন এমপি, জামাত ইসলাম এমপি, 75 বছর বয়স্ক গাজী নজরুল ইসলাম, তার সঙ্গে একজন কিশোরী নারীর একটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, এবং এগুলি নিয়ে অনেক আলাপ আলোচনা। প্রথমে অনেকে বলেছিল এআই দিয়ে তৈরি, তারপরে নানাভাবে উনি নিজেও বলে স্বীকার করেছেন, বলেছেন আমার স্ত্রী, আমি তাকে বিয়ে করেছি। একজন এমপি বাংলাদেশে বিয়ে করেছেন, কেউ খবর রাখে না, উনি একা একা বিয়ে করে ফেললেন। দেখুন, আমি একটা কথা বলি, এই ফাঁক বলে রাখি আপনাদেরকে, অনেকেই কিন্তু আছেন ওই মানে ধরা খেয়ে পরে বিয়ে করেন আর কি। আগে ধরা খান, ধরা খাওয়ার পরে বলেন যে না, এটা আমার দ্বিতীয় স্ত্রী। ইসলামে বিয়ে কিন্তু একটা সামাজিক ঘটনা। মানে বিয়ে মিন্স ডিক্লারেশন, মানে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, আপনাকে ঘোষণা করতে হবে আমি বিয়ে করেছি। ইসলামে ওই যে আমরা আগে বাংলা সিনেমায় দেখতাম না, যে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করে, হ্যাঁ, বাজারে যেয়ে বিয়ে করে, কয়েন আপনার বিয়ের সমস্যা নেই, কিন্তু আপনি গোপনে কোনো বিয়ে হবে না ইসলামের নিয়মটাই হলো যে বিয়ে মানে হলো দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। বিয়ে একটা সামাজিক চুক্তি, এবং এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনি ধরা খেয়ে ডিক্লেয়ার করবেন, এটা চলবে না ভাইয়া। আপনি যে যাই বলেন, আপনি মোতা বিয়ে করেন আর যে বিয়েই করেন, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, আপনাকে ঘোষণা দিতে হবে। এটা ইসলামের নিয়ম। এখন যদি কেউ অন্য হাদিস আনতে পারেন আনেন, আমি আপনাদের যদি হাদিস দেখাতে পারেন, আমি উল্টা হাদিস দেখাতে পারবো আপনাদের, কোনো সমস্যা নেই। আজকাল তো সবই পড়া যায়। এই ইসলাম সম্বন্ধে জানতে হলে দায়ী রাখতে হবে এমন কোনো মানে কথা নাই, আপনি জানতে পারবেন। তো ওনারা কেউ ডিক্লেয়ার করেন না, ধরা খেয়ে বলেন, তো মিনমিন করে বলেন। আবার আগের বউকে আবার ফোন করেন যে তুমি আবার মাঝখান থেকে কিছু মনে করো না, এটা ফোন টোন করে তারপরে ডিক্লেয়ার দেন যে আমার দ্বিতীয় স্ত্রী। তো এই এমপি সাহেব এটা ধরা খেয়ে এখন অনেক কিছু। কিন্তু আমি জামাতকে যেন ধন্যবাদও দিয়েছি যে ওনারা কিন্তু ওনারকে দল থেকে বের করে দিয়েছেন। মানে এর চেয়ে বড় শাস্তি জামাতের পক্ষে আর কিছু নেওয়া সম্ভব ছিল না। এই জন্য জামাতের সেন্ট্রাল কমিটিকে আমি ধন্যবাদও দিয়েছি, না ভাই ভালো একটা কাজ করেছেন। কিন্তু আপনার কয়জনকে থামাবেন? ঘটনা তো একের পরে ঘটেই চলেছে। সবশেষ দেখেন, এই যে মাত্র 2 দিন আগের ঘটনা, 27 তারিখের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের একজন মানে ছাত্র শিবিরের একজন হল কমিটির একজন নেতা, বড় নেতা, সে তার রুমে তার একজন গেস্ট এসে তার 2জন গেস্ট এসেছে, একজন গেস্ট তার সঙ্গে আরেকজন, এবং সেখানে
তারা হাতে নাতে ধরা পড়েছে সমকামিতার সময়। ভাবুন একবার, কেউ কি সম্ভব? ভাবা যায়? মানে এগুলো হচ্ছেটা কি? বলবেন উনি তো জামাত করে না। হ্যাঁ, করে না, মাদ্রাসায় পড়ে, এটা তো আরেক ঘটনা। মাদ্রাসার শিক্ষার যে কি হচ্ছে, শিশু কিশোরদেরকে নিয়ে যে কী হচ্ছে, এই ঘটনা বলতে গেলে তো আপনার আধা ঘন্টা লাগবে খালি একটা পরে একটা ঘটনা বর্ণনা দিতে। এই যে বলৎকার এই যে ঘটনাগুলো ঘটছে ছোট ছোট বাচ্চাদেরকে, আমার বলছে, এটা করার সময় বাচ্চাকে বলতেছে, তুমি মনে করবা তুমি একটা স্বপ্ন দেখতেছ। ভাবেন একবার, মানে কত বড় মানে হিপোক্রেট হলে পরে এগুলো হয়। এই সমস্ত মাদ্রাসা শিক্ষকদের আমি তো মনে করি যে কঠিনতম শাস্তি হওয়া উচিত। করছেটা কি? তো এগুলো আমরা দেখছি। আমি 2-3টা ঘটনা আপনাদেরকে বর্ণনা দিই। এই দেখেন, সিলেটের কানাইঘাটে যে ঘটনা ঘটছে, শিবিরের এক সাবেক নেতা, সে বিয়ের প্রলোভন দেখে অনৈতিক সম্পর্ক স্থাপন করছিল। তারপর তরুণী তার মানে বিয়ের দাবিতে অনশন করছে, করার পর তাকে দল থেকে বের করে দিয়েছে শিবির। মানে ধরা পড়ার পরে দল থেকে বের করে দেয়। আবার খুলনায় বাটিয়াঘাটায় ঘটনা ঘটছিল যে প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় জামাত সমর্থিত এক নেতাকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোপর্দ করে, পরে এটা নিয়ে মামলাও হয়। এগুলো কিন্তু একটার পর একটা ঘটে যাচ্ছে। দেখুন, এই সেক্সুয়াল বিষয়গুলি বুঝে আমরা বাদও রাখি। আরও কিছু ঘটনা, আমি একটা ঘটনার কথা বলি যে ভোলার তৈজুমউদ্দিন উপজেলায়, ওখানে কি হয়েছে, ওখানকার উপজেলার জামাতের আপনার সাধারণ সম্পাদক যিনি আছেন, জামাতের যিনি সেক্রেটারি, মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন, এই মহিউদ্দিন সাহেব তাদের ওই মাদ্রাসা, উনি একটা মাদ্রাসার টিচার, ওই মাদ্রাসার আরেকজন জুনিয়র শিক্ষক ছিল, তার নাম মোহাম্মদ মহিউদ্দিন। সেই মহিউদ্দিন জুনিয়র শিক্ষক মারা গেছে, এবং মারা গেছে আজকে থেকে 20 বছর আগে। এখন তার নামও মহিউদ্দিন। তখন এই জীবিত জামাত নেতা যে মহিউদ্দিন, গত 20 বছর ধরে ওই মৃত মহিউদ্দিনের যে আপনার ইন্ডেক্স এবং ব্যাংক হিসাবগুলি জালিয়াতি করে তার বেতন ভাতার টাকা উনি তুলে নিয়েছেন। মানে কত বড় বাটপারি, কত বড় জালিয়াতি যেটা নাকি হয়েছে। জাস্ট একবার খালি ভাবুন আপনারা যে এটাও কি সম্ভব? হ্যাঁ, এখন তো কেউ বলবেন হ্যাঁ এটা সম্ভব, এটা একমাত্র জামাতের পক্ষেই সম্ভব। আর কি বলবেন? এর মধ্যে আগে দেখলাম রাজশাহীর পবায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ওয়ার্ড জামায়াতের একজন রোকনকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন এই যে ঘটনাগুলি ঘটছে একটার পর একটা, আমার প্রশ্ন, আসলে জামাতের হলোটা কি? জামাত তো 8-10টা রাজনৈতিক দলের মতো নয়, এটা একটা আদর্শ ভিত্তিক অনেকটা ক্যাডার টাইপের দল আর কি। মানে ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা করে এই দলের কিন্তু লোকবল বৃদ্ধি পায়। হুট করে কেউকে তারা নেতা বানিয়ে দেয় না, তাকে রীতিমতো পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে তার চরিত্র উন্নত। এবং দেখবেন জামাতের স্লোগানও কিন্তু এটা, তারা সৎ লোকের শাসনের কথা বলে। তার মানে তারা সৎ মানে কি? সৎ কিন্তু সব দিক দিয়ে সৎ, অর্থনৈতিক দিক দিয়ে সৎ, মানুষের সঙ্গে আলোচনায় কথাবার্তায় সৎ, মানুষের পারিবারিক জীবনযাপনের সৎ, এমনকি এই যে সম্পর্ক তৈরি করা না করা এই সমস্ত ক্ষেত্রেও তারা সৎ। এবং সেই সৎ লোকের কথা বলতে যে তারা কিন্তু ওই যে 2001 সালে যখন তারা বিএনপির সঙ্গে ছিল, এই সময়ে তারা কত ভালো ছিল, 2জন মন্ত্রী ছিল, যে 2 মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের আপনার দুর্নীতির অভিযোগও ছিল না, এটা তারা কিন্তু বলে বেড়ায় যেখানে আমরা কত সৎ ছিলাম। কিন্তু তখন 2জন মন্ত্রী কিনা তারা বলতে পারতেন, কারণ ওই 2জন ছিল জামাতের শীর্ষস্থানীয় 2জন ব্যক্তি, একজন আমির আর একজন সেক্রেটারি জেনারেল। কিন্তু সারা দেশে যখন এখন জামাতের ক্ষমতা এবং জামায়াতের সংখ্যা বেড়ে যাচ্ছে, জামায়াতের সমর্থক বেড়ে যাচ্ছে, তখন কিন্তু তারা যেন ওই যে তাদের একটা সুনাম ছিল সেটাকে যেন ধরে রাখতে পারছেন না। তারা কি এখন সংগঠন বৃদ্ধির ব্যাপারে কেবল কোনো মতে মানে যেন যেন প্রকারের দলে ঢুকাতে পারলেই হলো এই ফর্মুলায় চলে গেছেন, নাকি তারা এখন ওই আদর্শ ভিত্তিক দলটাকেই বাড়ানোর চেষ্টা করছেন? এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। দেখুন, অন্য কোনো দলের জন্য হলে আমি যতটা না মনে করতাম, জামাতের জন্য আমি বেশি মনে করছি। এটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন কেন জামাতের জন্য বেশি মনে করার কী কারণ? হ্যাঁ, বেশি মনে করার কারণ হলো অন্য দলগুলো কিন্তু এক একজনের এক এক ধরনের কিন্তু
জনগণের কাছে এক এক ধরনের প্রতিশ্রুতি তারা দেয়, তারা নিজেদের ইমেজ এক একজন এক একভাবে তৈরি করার চেষ্টা করে। জামাতের ইমেজটা কি? জামাতের ইমেজটা হলো যে আমরা সৎ লোকের শাসন কায়েম করার চেষ্টা করছি, আমরা ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলার চেষ্টা করছি। কিন্তু সেই যে ধর্মীয় অনুশাসন, সেটা কি তারা তাদের এই সমস্ত নেতাকর্মীর ক্ষেত্রে কতটুকু প্রয়োগ করতে পেরেছে? এখানে কতগুলি বিষয় কিন্তু আছে। কেন হয় এটা? এখানে কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। কেন হয়? অনেকে মনে করেন তারা কঠিন অনুশাসনের মাধ্যমে তাদেরকে বেড়ে উঠতে হয় বলে এক পর্যায়ে যে তারা মানবিক আবেগ এবং এই ধরনের যে প্রবৃত্তি, সেটাকে প্রকাশের কোনো সুযোগ পান না, এবং সুযোগ না পাওয়ার কারণে তারা বিকৃতভাবে অন্য পথে চলে যান। এটা কিন্তু একটা কারণ হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে, তারা এখন বড় রাজনৈতিক দল হয়ে গেছে, তারা মনে করে যে আমরা যদি এরকম ছোটোখাটো দু একটা অপকর্ম করিও তা আমাদের বিরুদ্ধে কোনো লঘু দল মানে গুরুদণ্ড হয়তো হবে না, আমাদের দল আমাদেরকে সেভ করবে, হয়তো দল থেকে বের করে দেবে, কিন্তু বড় ধরনের কোনো দণ্ড আমাদেরকে পেতে হবে না যে আমাদের দল আমাদেরকে সাপোর্ট করবে। এই বিষয়গুলো কিন্তু হতে পারে। আরেকটা হতে পারে যে কাজটা আমি যেটা মনে করি, আমাদের একটা প্রবাদ আছে, কিন্তু সেই প্রবাদটা হলো একটা মানুষ কতটা ভালো এটা নির্ভর করে তার সম্পর্কে আপনি কত কম জানেন তার উপর। আমরা জামাতের ওই কথা আগে বিশ্বাস করতাম, কারণ জামাতকে আমরা আগে জানতাম না। এখন যতই দিন যাচ্ছে এদের সংগঠন বড় হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে এদের সম্পর্কে আমাদের জানার সুযোগ বাড়তেছে। যখন জানার সুযোগ বাড়তেছে তখন আমরা এগুলো দেখতেছি। আমার বন্ধুদের মধ্যে অনেকে বলেন যে দেখেন ভাই, এই জিনিসটা সব দলের মধ্যে আছে, জামাতেরটা নিয়ে বেশি আলোচনা হয়। আমি মনে করি এটা হতেই পারে, এটা হতেই পারে। কারকে নিয়ে বেশি আলোচনা হলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আপনাকে নিয়ে আলোচনা করার কোনো সুযোগ আপনি তৈরি করছেন কিনা, সেটা সেই সুযোগটা তো আপনি তৈরি করেছেন। আপনি যদি আকাম কুকামগুলি না করতেন, মিডিয়া যতই আপনার বিরুদ্ধে থাক না কেন তাদের কিন্তু বলতে পারতো না। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে জামাতের লোকজনের খুব প্রভাব আছে, এবং ফ্যাক্ট চেকিংয়ের নামেও কিন্তু জামাতের বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে। এই ডিসেন্ট না কে একটা আছে, ও তো জামাতের পুরো, জামাতের পক্ষে সবসময় তারা নানা ধরনের কথা বলাবলি করতে থাকে। তো এখন এইগুলো তো তাদের আছে, তারপরেও এগুলি বেরোচ্ছে। এটা কিন্তু আমি মনে করি খুব শুভ কোনো সংবাদ তো নয়, বরং এটা একটা, আমি মনে করি যে একটা আতঙ্কের ব্যাপার আমাদের সমাজে। তাহলে কিছুই কি থাকবে না, অথবা কোনো দলকে থাকবে না যাদের উপর আমরা নির্ভর করতে পারবো? এই যে মানুষের মনে জামাত সম্পর্কে একটা ধারণা এখন ইদানিং খুব বেশি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, ছড়িয়ে পড়েছে, জামাত নেতৃবৃন্দ বিষয়টাকে কীভাবে দেখবেন? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।